দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রীরা, আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা নাও। তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজ আমি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এর দ্বিতীয় পত্র ব্যাংকিং নিয়ে আলোচনা করব এবং তোমরা ইতিমধ্যে সবাই পেয়ে গেছো সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ সরকার কর্তৃক সিলেবাস কমিয়ে আনা হয়েছে। তোমরা নিশ্চয় সেটা পেয়ে গেছো। আর যারা এখনও পাওনি, নেটে সার্চ করলেই পেয়ে যাবে। শর্ট সিলেবাস নাম দিয়ে তোমরা সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে। তো আমরা নতুন করে আবার চ্যাপ্টারগুলো আলোচনা করছি, যদিও এগুলো আগেই তোমাদের পড়ানো হয়ে গেছে, কিন্তু আমরা নতুন করে আবার প্রথম থেকে শুরু করছি। আজ আমরা প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। আমি নুরুন্নেসা ফাতেমা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আজ আমরা কি শিখব? প্রথমে শিখব ব্যাংক শব্দের উৎপত্তি কোথা থেকে, এরপর ব্যাংকের সংজ্ঞা এবং আধুনিক ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ও ইতিহাস। প্রথমে আসো, ব্যাংক শব্দের আবিধানিক অর্থ জমির আইল, নদী বা খালের তীর, তট, কুল বা কিনারা, লম্বা টুল বা বেঞ্চ। এবং এই যে আবিধানিক অর্থ, এটার কিন্তু আমরা দেখতে পাবো, ইতিমধ্যে আমরা জেনেছিও যে এক এক মনীষীর মতে বা এক একটা এলাকায় এক একভাবে এটাকে এক্সপ্লেন করা হয়েছে। যেমন ইটালিতে একরকম, জার্মানিতে একরকম, বা অস্ট্রিয়াতে একরকম। তো বিভিন্ন মতভেদ রয়েছে ব্যাংক শব্দটি কোথা থেকে এসেছে। তারপর আমরা মোটামুটি যে শব্দগুলো জানতে পারি, যে ধারণাটা পাই, সেটাই আলোচনা করছি। তো ব্যাংকের আবিধানিক অর্থ আমরা পেয়ে গেছি যে জমির আইল, নদী বা খালের তীর, লম্বা টুল বা বেঞ্চ ইত্যাদি। তো এটি কেন বলা হচ্ছে? কারণ হিসেবে বলা হয় যে ইটালিয়ান শব্দ ব্যাংকা, BANCA, এটি থেকে ব্যাংক শব্দ এসেছে, এটা অনেকের মত। এবং ব্যাংকা শব্দটির অর্থ বেঞ্চ বা বসার জন্যে লম্বা টুল। আবার অনেকে বলছে যে ব্যাংক জার্মান ও অস্ট্রীয় শব্দ ব্যানকি, BANKE, এটা থেকেই উদ্ভূত হয়েছে। তো এই যে লম্বা টুল বা বেঞ্চ থেকে ব্যাংকের উৎপত্তি যারা বলছেন, তারা এটা কেন বলছেন? কারণ হচ্ছে একেবারে প্রাচীন যুগে যখন ব্যাংকের কোনো প্রাতিষ্ঠানিক রূপ ছিল না, তখন নদীর ধারে একটা বেঞ্চ পেতে বা লম্বা টুল পেতে সেখানে বসে যারা ব্যাংকিংয়ের কাজটা করতেন, তারা হয়তো কোনো পাদ্রী ছিলেন, ধর্মযাজক ছিলেন, বা কোনো মহাজন ছিলেন, গ্রাম্য মহাজন ছিলেন, যারা অর্থ ঋণ দেয়া বা জমা নেওয়া এসবের কাজগুলো করতেন, যেগুলোকে আমরা এখন ব্যাংকিং কার্যক্রম বলি। সেগুলো তখন স্বল্প পরিসরে এভাবেই করা হতো। তো সেই বেঞ্চে বসে করা হতো বলেই ওই শব্দটি থেকে ব্যাংক এসেছে। এবং সেটা নদীর ধারে সাধারণত বেঞ্চগুলো বসানো থাকতো, এরকমও অনেকে মনে করেন। তো সব কিছু মিলিয়ে এজন্যই বলা হয় যে ব্যাংক শব্দটি বেঞ্চ বা লম্বা টুল থেকে এসেছে, বা নদী বা খালের ধার বা তীর থেকে এসেছে, আবার জমির আইল থেকে এসেছে, এটাও অনেকে বলেন। তো যেটাই হোক, আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি যে ব্যাংকিংয়ের কাজগুলো ওভাবে করা হতো বলেই এই শব্দটি থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। তো এখন আমরা ব্যাংক বলতে কী বুঝি? ব্যাংকের সংজ্ঞা, আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি, এটা কর্মব্যস্ত একটা ব্যাংকের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে ক্যাশ কাউন্টারে সামনে গ্রাহকদের ভিড় দেখছি, এবং যারা ব্যাংক কর্মকর্তা রয়েছেন তারা সবাই ব্যস্ত, হিসাব নিকাশ মিলাচ্ছেন বা টাকা দিচ্ছেন, যারা টাকা তুলতে এসেছে বা কেউ জমা দিতে এসেছে সেগুলো তারা নিষ্পত্তি করছেন। এরকম একটা চিত্র আমরা যে কোনো ব্যাংকে গেলেই দেখতে পাব। তো ব্যাংকের সংজ্ঞা হচ্ছে যে ব্যাংক বলতে এমন একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে বোঝায় যা মুনাফার উদ্দেশ্যে আমানত গ্রহণ, ঋণ দান ও বিভিন্ন আর্থিক কাজ সম্পন্ন করে থাকে। অর্থাৎ তার উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন, এবং মুনাফা অর্জনের জন্যে সে কিন্তু আমানত গ্রহণ করছে,
ঋণ দান করছে এবং বিভিন্ন আর্থিক কাজ করছে। যদিও এগুলো সেবাধর্মী কাজ, কিন্তু তার একটা উদ্দেশ্য অবশ্যই থাকবে, সেটা হচ্ছে মুনাফা অর্জন। এখন দেখো, ব্যাংক ব্যবস্থাটা, এই যে আমরা দেখতে পাই, আমরা এখন ঝকঝকে তকতকে ব্যাংক দেখতে পাই, সেটা কিন্তু প্রাচীনকালে মোটেও এরকম ছিল না। ব্যাংকের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো যে সাধারণত যেই সময়গুলো বোঝানো হচ্ছে, দেখানো হচ্ছে, আমরা জানতে পারছি ইতিহাস থেকে, সেটা হচ্ছে একেবারে খ্রিস্টপূর্ব 5000 অব্দের পূর্ব সময় থেকে। তোমরা চিন্তা করে দেখো, খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের 5000 অব্দের আগে থেকে ব্যাংকিং কার্যক্রমের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সেই সময়টাকে আদি যুগ বলা হয়। তো এইভাবে বর্তমান সময়কাল পর্যন্ত এই পুরো সময়টিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদি যুগ, এটা হলো খ্রিস্টপূর্ব 5000 অব্দের পূর্ব সময়। এরপর হলো প্রাচীন যুগ, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দ পর্যন্ত, এই সময়টাকে বলা হয় প্রাচীন যুগ। এরপর আছে আরেকটি মধ্যযুগ, এটা হলো খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং আধুনিক যুগ, এটা হলো 1600 খ্রিস্টাব্দের পর থেকে বর্তমান সময় পর্যন্ত। তো আমি প্রথমে আদি যুগে যাই। আদি যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 500 অব্দের পূর্ব সময়ে যেই বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হচ্ছে মুদ্রা প্রচলন। সে সময় মুদ্রা প্রচলন ঘটেছিল, ঋণ ব্যবসায়ের প্রচলন। এখানে বিনিময় প্রথা দূর করার জন্য মুদ্রার উদ্ভব ঘটে, সেহেতু মুদ্রা প্রচলন বলা হচ্ছে। এবং ঋণ ব্যবসায়ের প্রচলন অর্থাৎ মানুষ যেমন সঞ্চয়ে আগ্রহী হয়ে ওঠে, মুদ্রা প্রচলনের পরপরই বিত্তবানরা কী করে, তারা সঞ্চয়ে আগ্রহী হয়ে ওঠে। আবার যারা দুর্দশাগ্রস্ত তাদেরও ঋণের প্রয়োজন হয়। তো এই যে এক পক্ষের অর্থ আছে আরেক পক্ষের অর্থ নেই, এই দুটি পক্ষের মধ্যস্থতাকারী হিসেবে একটি শ্রেণী জন্ম নেয় যারা দুই পক্ষকে সুবিধা প্রদান করে। এবং এই মধ্যস্থতাকারী যে থাকে সেই মূলত ব্যাংকারের কাজটি কিন্তু করছে। তাহলে আদি যুগে আমরা মুদ্রা প্রচলনের উপস্থিতি দেখতে পাই, আবার ঋণের উপস্থিতিও দেখতে পাই। এরপরে প্রাচীন যুগ। প্রাচীন যুগ হলো খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দ পর্যন্ত। এই সময়ে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে, যেমন সিন্ধু সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, বৈদিক যুগ, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, এগুলো। তো এখানে সিন্ধু সভ্যতায় দেখা যায় যেখানে মুদ্রার অস্তিত্ব পাওয়া যায়, ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে এই সময় মুদ্রার অস্তিত্ব পাওয়া গেছিল, তাই এটা ধারণা করা হচ্ছে তখনও ব্যাংকিং ব্যবসায়ের অস্তিত্ব ছিল। আবার বেবিলনীয় সভ্যতায় একটি নতুন ধরনের ব্যবস্থা গড়ে ওঠে, সেটা হচ্ছে উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা। এটা উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা কেন বলা হচ্ছে? কারণ তখনকার দিনে ধর্মযাজককে সবাই বিশ্বাস করত, তাদের উপর আস্থা রাখত। কারণ সমাজে তখন অনেক রকমের ঠক, প্রতারক ইত্যাদির উপস্থিতিও ছিল। আবার মহাজনের উপস্থিতিও ছিল, যারা চড়া সুদে ঋণটা দিত, অনেকে একেবারে পথে বসিয়ে দিত। তো সেই কারণে তাদের উপর জনগণের আস্থা তেমন ছিল না। কিন্তু ধর্মযাজকদেরকে তারা সবাই সম্মান করত এবং তারা সমাজে একটু উঁচু অবস্থানে থাকতেন। এই কারণে ধর্মযাজকদের কাছে, অর্থাৎ পাদ্রী বা পুরোহিত, তাদের কাছেই জনগণ তাদের টাকা জমা রাখত। তো এই কারণে বেবিলনীয় সভ্যতায় উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে এবং পুরোহিতগণ ছিলেন এই ব্যাংকের কেন্দ্রবিন্দু। এবং দেখা যায় এই ইতিহাস ঘাটে আরও দেখা যায় যে এই ব্যাংকিং ব্যবস্থায় ডিপোজিট স্লিপ, চেক, নোটস, বিনিময় বিল এসবেরও প্রচলন ছিল। যদিও নামগুলো এরকম ছিল না, কিন্তু একটা কাগজের মাধ্যমে তারা, এই শব্দগুলো যে বললাম এগুলো এখন যেই কাজ করে, তখন তারা কিন্তু কাগজের মাধ্যমে এই কাজগুলোই করত, কিছু স্লিপের মাধ্যমে এই কাজগুলো করত। তাই এটা বলা যায় যে বেবিলনীয় সভ্যতায় এই ধরনের কার্যক্রম চলত। এরপরে আসছে বৈদিক যুগ, এবং এই সময়ও
হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ ও মনুতে ঋণ এবং সুদের ব্যবসা সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। এরপরে হচ্ছে রোমান সভ্যতা। খ্রিস্টপূর্ব 1000 অব্দে রোমান সভ্যতার ইতিহাস পাওয়া যায় এবং বিভিন্ন দলিলপত্রে এটা দেখা যায় যে ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তিতে চেক, ড্রাফট এগুলোর ব্যবহার তখন ছিল। এরপর চৈনিক সভ্যতা, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 অব্দে এবং তখনই চীনে প্রথম ব্যাংক গড়ে ওঠে, যেটা সংগঠিত ঠিক ছিল না কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। এই যে ব্যাংকিং কার্যক্রমগুলো কীভাবে চলছে, যে বললাম টুলের মাধ্যমে বেঞ্চে বসে হচ্ছে বা উপাসনালয়ে হচ্ছে, তো এগুলো ছিল বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান ছিল না। কিন্তু খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে শানসি ব্যাংক নামে প্রথম একটি ব্যাংক গড়ে ওঠে এবং এখানে নোট প্রচলন থেকে শুরু করে অনেক ব্যাংকিং কার্যাবলী চলে। এ কারণেই বিশ্বের প্রথম ব্যাংক বলতে চীনের শানসি ব্যাংকের নাম পাওয়া যায়, এটাকে বোঝায়। এরপরও আরও গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, পারস্য সভ্যতা ইত্যাদি অনেক সভ্যতার ইতিহাস ঘাটলে দেখা যায় সেখানেও ব্যাংকিংয়ের প্রচলন ছিল। এরপর আসবো আমরা মধ্যযুগ। মধ্যযুগ হলো খ্রিস্টপূর্ব 400 থেকে 1600 পর্যন্ত, 1600 অব্দ পর্যন্ত। এ সময়ে কিছু আমরা দেখব বিশেষ কিছু ব্যাংক গড়ে ওঠে। একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে 1157 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ভেনিস গড়ে ওঠে। 1178 খ্রিস্টাব্দে ব্যাংক সান জর্জিও প্রতিষ্ঠিত হয়। 1401 খ্রিস্টাব্দে ব্যাংক অফ বার্সেলোনা গড়ে ওঠে। 1407 খ্রিস্টাব্দে ব্যাংক অফ জেনোয়া গঠিত হয় এবং এখানে ব্যাংক অফ বার্সেলোনা 1401 খ্রিস্টাব্দে যেটি গড়ে উঠেছে সেটিকে প্রথম সুসংগঠিত ব্যাংক বলা হয়। অর্থাৎ ব্যাংকের শানসি ব্যাংকে যা ছিল, যা অনেক কিছু অভাব ছিল, অনেক রকমের আমরা এখন যে ব্যাংকিং কার্যক্রম দেখতে পাচ্ছি সেগুলো পুরোপুরি তখন ছিল না, কিন্তু একটা সুসংগঠিত রূপ পায় ব্যাংক অফ বার্সেলোনায় এবং এটা হচ্ছে 1401 খ্রিস্টাব্দে। এরপর আসছে আধুনিক যুগ। আধুনিক যুগ বলা হচ্ছে কোনটাকে? 1600 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত এবং এই সময়টাতে প্রাতিষ্ঠানিক ও সরকারি সনদপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ঘটে। তোমরা দেখো এখানে কেন্দ্রীয় ব্যাংকেরও উদ্ভব হয় এবং প্রথম কেন্দ্রীয় ব্যাংক বলা হয় ব্যাংক অফ সুইডেন, এটা হচ্ছে 1656 সালে এবং আরও কিছু আধুনিক বৈশিষ্ট্য যুক্ত হয়ে ব্যাংক অফ ইংল্যান্ডের জন্ম, সেটা হচ্ছে 1694 সালে। তাহলে আমরা প্রথম কেন্দ্রীয় ব্যাংক বলতে বুঝবো ব্যাংক অফ সুইডেনকে, যেটা গড়ে উঠেছে 1656 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিংয়ের ইতিহাস নিয়ে আমরা যা আলোচনা করলাম তাতে দেখতে পাচ্ছি যে ব্যাংক শব্দটি গড়ে উঠেছে, সেই ব্যাংক শব্দটি উৎপত্তি হয়েছে সেই ইংরেজি ব্যাংক শব্দ থেকে এবং এটি বলা হচ্ছে ইটালিয়ান শব্দ ব্যাংকা থেকে এসেছে। আবার অনেকেই বলছেন যে জার্মান শব্দ ব্যাংকি থেকে এসেছে, অস্ট্রীয় ব্যাংকি থেকে এসেছে বা জার্মান ব্যাংকা থেকে এসেছে বা ব্যাংকো, ইতালিয়ান শব্দ ব্যাংকো থেকে এসেছে। যেটাই হোক, ব্যাংকিং শব্দের উৎপত্তি সম্পর্কে আমরা মোটামুটি এটাই বুঝতে পারি যে এটা লম্বা টুল, নদীর বা খালের তীর, তট, কুল বা কিনারা, জমির আইল এসব থেকেই আসছে, যার অর্থ যে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেগুলো ওই সমস্ত জায়গায় বসে কাজগুলো করতো, এই কারণে ওখান থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। আর আমরা এর সংজ্ঞা সম্পর্কে জানলাম, এরপর আমরা ব্যাংকের উৎপত্তি জানলাম, সংক্ষিপ্ত ইতিহাস জানলাম যে খ্রিস্টপূর্ব 5000 অব্দের পূর্ব সময়টা ছিল আদি যুগ, আবার খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দ থেকে হলো প্রাচীন যুগ। এরপর খ্রিস্টপূর্ব 400 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ এবং প্রাচীন যুগে আমরা উল্লেখযোগ্য
যে সভ্যতা দেখতে পাই, একটা হচ্ছে বেবিলনীয় সভ্যতায় উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। আর একটা গুরুত্বপূর্ণ হলো চৈনিক সভ্যতা, যেখানে খ্রিস্টপূর্ব 600 অব্দে শান্সি ব্যাংক নামে বিশ্বের প্রথম ব্যাংক গড়ে ওঠে। এরপর আমরা মধ্যযুগে দেখছি আরও কিছু ব্যাংক গড়ে উঠেছে। ব্যাংক অফ ভেনিস, ব্যাংক সান জর্জিও, ব্যাংক অফ বার্সেলোনা, ব্যাংক অফ জেনোয়া ইত্যাদি, অর্থাৎ তার একটি সংগঠিত রূপ ধারণ করেছে। এরপর আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক গড়ে উঠেছে, যেটাকে সরকারি সনদপ্রাপ্ত ব্যাংক বলা হয়, এবং একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ পেয়েছে সেটি। এবং বর্তমানে কি হচ্ছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ই ব্যাংকিংয়ের প্রচলন, ইলেকট্রনিক ব্যাংকিং, যেটাকে আমরা অনলাইন ব্যাংকিংও বলে থাকি। এবং আমাদের আলাদা একটি চ্যাপ্টারও আছে অনলাইন ব্যাংকিং নিয়ে বা তথ্য প্রযুক্তি নিয়ে, ব্যাংকিং ব্যবস্থায়, আধুনিক ব্যাংক ব্যবস্থায় ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে একটা আলাদা চ্যাপ্টার আমাদের আছে, যেটা সংক্ষিপ্ত সিলেবাসে এই চ্যাপ্টারটি সম্পর্কেও আছে, যেটা আমরা পরে আলোচনা করব, যে ব্যাংকিংয়ে কী কী তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ব্যাংক কতটা আধুনিক হয়েছে এবং আমাদের কাজ, গ্রাহকের কাজ কতটা সহজ করে ফেলেছে, সেটা আমরা পরবর্তীতে জানতে পারব। তাহলে বাসায় তোমরা পড়ে নেবে ব্যাংকিংয়ের ইতিহাস সম্পর্কে এবং খুঁটিনাটি বিষয়গুলো, বিশেষ করে সালগুলো এবং কোন সালে কোনটি প্রতিষ্ঠিত হয়েছে, কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি, আর বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংকের নাম কি, এইসব ছোটোখাটো বিষয়গুলো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তোমরা খেয়াল করবে এবং লিখে রাখবে, যা তোমাদের দেখবে জ্ঞানমূলকের উত্তরে বা নৈর্ব্যক্তিকের উত্তরে এগুলো খুব কাজে লাগছে। তাহলে আমরা এর পরের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব, ব্যাংকিংয়ের ধরন সম্পর্কে আলোচনা করব, কত ধরনের ব্যাংক ব্যবস্থা থাকতে পারে, ব্যাংকের প্রকারভেদ যেটাকে বলে, কাজের ভিত্তিতে, বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা দেখব, কাঠামোর ভিত্তিতেও দেখব, সেই ক্লাসিফিকেশনটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্ত থাক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।